বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ভূতের কোনো অভাব নেই। 100% সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ঘটনা বলতে চান কিংবা পাঠাতে চান তারাও জানেন না সত্য কোথায় পাঠানো যাবে। আমরা অনেক আবেগ, বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। আপনিও চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর ইমেইল আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো ondhokar909@gmail.com অথবা আপনারা 94.4 জাগো FM-এ গিয়েও বলতে পারেন, আমরা তার রেকর্ড করব। অন্ধকার এটি কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইম্পেরো ওয়াফিতে। আজকে এত ব্যস্ত আমি গাইস, বলে বোঝাতে পারবো না। আমি যেমন ব্যস্ত আমি তেমন ব্যস্ত শান্ত ভাই। আগের সপ্তাহে আপনারা শান্ত ভাইয়ের কিছু ভয়েস শুনেছিলেন, ভয়েস না, পুরোটাই আপনি শান্ত ভাইয়ের বলা শুনেছিলেন। আগের সপ্তাহে ভাই কয়টা স্টোরি বলেছিলেন? বলেছি মনে হয় 3-4টা। ওকে, এবার আমাদের নতুন কিছু স্টোরি এসেছে, তার ভিতর প্রথম স্টোরিটা আমরা বলা শুরু করছি। আমি শায়লা, এটা ফার্স্ট স্টোরি, পার্ট 1। আমার গ্রামের পাশের বাড়ির হালিম চাচা। গাইস, আমি আজকে এত প্রচুর পরিমাণ ব্যস্ত গাইস, আমার এইমাত্র উঠে যাওয়া লাগছে, তা আমি আবার শুরু করতেছি। হালিম চাচাকে ঢাকার এক সরকারি হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য। রোগী ছিলেন ওনার একটাই ছেলে, ওনার ছিল একটাই ছেলে, তিনি ছিলেন ক্যান্সারের রোগী। ওনার একটা ছেলে থাকে ওমান। পরিবারের তার সাথে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই বাড়িতে। সরকারি হাসপাতাল আমার পরিচিত লোক থাকায় হালিম চাচার ছেলের অনুরোধে আমি তাকে ঢাকায় এনে সেই হাসপাতালে ভর্তি করিয়ে দিই এবং প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে তার দেখাশোনা করি যতটুকু সম্ভব হয়। ডাক্তার বলছিল তার অবস্থা তেমন ভালো না। সেদিনটা একেবারে সাধারণ একটা সন্ধ্যার দিন। সন্ধ্যার দিকে একটা ফোন পেলাম হাসপাতাল থেকে, হালিম চাচা আর নেই। বিস্মিত হইনি, অবস্থা আগে থেকে ভালো ছিল না তেমন, কিন্তু চোখের কোণে একটু পানি চলে এলো। কারণ যে কদিন ওখানে ছিল আমি দেখাশোনা করতাম না। অনেক ভার আক্রান্ত মন নিয়ে তার ছেলেকে গ্রামের স্ত্রী ফোন করে জানালাম এগুলো আমার অ্যাম্বুলেন্স করে আমি নিয়ে যাব গ্রামে। আমার হেল্পার রাতুলের ছেলে হয়েছে আগের দিন, তাই ও ছিল ছুটিতে। আমাকে লাশ নিয়ে যেতে হবে একা। প্রায় 10টা বাজে তখন আমি রওনা হলাম। লাশটি কফিনে ছিল। যথারীতি পেছনের দিকে অ্যাম্বুলেন্সের লাশ রাখার জায়গায় রেখে দিলাম। রাতুল অনেক সময় না থাকলে আমি একাই যাত্রা করি, এতে কোনো সমস্যা হয় না। তবে সেদিন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এই জন্য মনে হচ্ছিল আমার পাশেই বসে আছে, কিন্তু পেছনের আয়নায় তাকিয়ে কিছু দেখতে পাচ্ছিলাম না। ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আর ফাঁকা হয়ে গেল। অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ কেটে এগিয়ে চলছিল। রাস্তায় কোনো মানুষজন নেই, মাঝে মাঝে শেয়াল ডাকছিল। আমার গ্রামে যাওয়ার রাস্তা তো এটাই, কত গাড়ি চালিয়েছি, কিন্তু সেদিন আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল।
আমি জানি কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। রাত প্রায় 12টা বাজে। আমি একটা চা স্টলে গাড়ি থামালাম, এক কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। স্টলে কেউ ছিল না, শুধু দোকানদার ঘুমিয়েছিল। হঠাৎ মনে হলো যেন অ্যাম্বুলেন্স পেছন থেকে একটা চাপা আওয়াজ হলো, যেন একটা কিছু নড়ছে। মনে হলো হয়তো কফিনের ভেতর লাশটা সরে গেছে। গাড়িতে উঠে পেছনের দিকে তাকালাম, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কফিনটা খালি। আমি তো স্পষ্ট দেখেছি হাসপাতালের লোকজন লাশ ভেতরে রেখেছে, তারপর ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছিল। গল্প অ্যাম্বুলেন্স। ঘটনাটা পাঠিয়েছিলেন শায়লা আপু। তো আমরা এখন একটা ছোট্ট চায়ের বিরতিতে যাব, চানা পানির বিরতিতে যাব, এরপর ফিরে আসবো। কিছুটা হরর, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক, বা অনেকটা অমীমাংসিত। আর এই চারটি অদৃশ্য বস্তু যখন একসাথে মিলে যায় এবং এইগুলো যখন একসাথে শোনা যায়, তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 10টা 40 পর্যন্ত উইথ SM ওয়াফি অ্যান্ড MM তালহা, অনলি অন ইম্পেরর ওয়াফি। এই ছিল আমাদের প্রথম বিরতি। আরেকটি বিরতিতে চলে যাচ্ছি। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ভূতের কোনো অভাব নেই। 100% সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ঘটনা বলতে চান কিংবা পাঠাতে চান, তারাও জানেন না সত্য কোথায় পাঠানো যাবে। আমরা অনেক আবেগ, বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি বাস্তবতা। আপনিও চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর ইমেইল আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো ondhokar909@gmail.com, অথবা আপনারা 94.4 জাগো FM এ গিয়েও বলতে পারেন, আমরা তার রেকর্ড করব। অন্ধকার এটি কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। এটা আমাদের দ্বিতীয় ঘটনা। আমি সাইকেল, এটা আমার সেকেন্ড স্টোরি। আর রাতে কারেন্ট চলে গেল, তাই মোমবাতি নিয়ে রুমে আসতেই আমার মনে ঘরে আয়না থেকে কেমন জেনে আওয়াজ আসছে। আমি আয়নার কাছে যেতে মনে হলো কে যেন আমার পিছন থেকে চলে গেল। আমি আবার আয়নার দিকে তাকাতেই দেখছি আয়নার মধ্যে আমার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে। আমার মুখে অদ্ভুত হাসি। আয়নার মধ্যে থাকা প্রতিচ্ছবিটা হতে চাকু বের হলে নিজের হাতে আঘাত করছি, আর কত বিক্ষত আমি হচ্ছি। আমি এসব সহ্য না করতে পেরে আয়না থেকে আমার রুমে রাখা একটা পাথরের পুতুল ছুঁড়ে মারলাম। ঠিক তখনই আমার ঘুম ভেঙে উঠলো। এখন আমি বুঝতে পারি এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু যখন আয়নার উপর নিজের নজর পড়ে অবাক হচ্ছে। আয়না ভাঙ্গা আর কাজগুলো উপরে লেখা আছে আমি আবার আসবো। অনেক ছোট্ট একটা গল্প। তো আমি আজকে আর পারবো না, আমি আজকে দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি, কারণ আজকে আর সম্ভব চিন্তাও করতে পারবেন না
যে এমন একটা ঘটনা ঘটে যাবে এবং আপনি পাশে রয়েছেন, আপনার সামনেই এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে, বিষয়গুলো আসলে মানতে অনেক সময় অনেকটা অদ্ভুত লাগে। অনেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, যেমনটা facebook.com/jago.fm, একই সঙ্গে আর যে অপূর্বর যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু লাইভটা একযোগে চলছে, facebook.com/apurbo.fm, দিস ইজ মাই পেজ। এবং এই পেজেও আপনি চাইলে আমার সঙ্গে খুব সহজেই থাকতে পারেন কানেক্টেড। সো আজকে আমাদের দ্বিতীয় যিনি অতিথি রাসেল ভাইয়ের কাছ থেকে আমাদের প্রথম ঘটনাটা শুনলাম এবং তার দ্বিতীয় ঘটনাটা শোনাবার তার আগে যেটা বলবো যে পরের পর্বে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে প্রসেসটা কি, রাইট? সো RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। এবং চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই অবশ্যই আগামীকাল পাশের যে ডিপার্টমেন্টাল স্টোরটা রয়েছে সেখান থেকে কিনে ট্রাই করতে ভুলবেন না। আর যদি ঘরে থেকে ট্রাই করুন ঝটপট। অ্যান্ড রাইট নাও যেটা করবো, আমরা দ্বিতীয় ঘটনাটা শুনবো। দ্বিতীয় ভাইয়া, ঘটনাটা কোথাকার ঘটনা? ওই একই জায়গায় ঘটনা, দ্বিতীয়টা আপনার এই ঘটনাটা ঘটে আপনার 2010, 12 বা 14 এর আশেপাশের দিকে, শুনি আমরা। এরকম দিকে। আমি তখন থাকি আসলে অ্যাকচুয়ালি চিটাগাং থাকি। চিটাগাং থেকে আসি আপনার ঈদের 2 দিন আগে আসি। যাই হোক, ঈদের 2 দিন আগে আমি মানে পোলাপানের সাথে অনেক আড্ডা দিই, আমার বন্ধু বান্ধব যতগুলো ছিল সবগুলোর সাথে আড্ডা দিই। তো চার রাতের দিন রাতে মানে সন্ধ্যার থেকেই আমরা সবাই মিলে মানে আমাদের এলাকায় একটা মানে ব্রিজ আছে, ওই যে কিছু আগের ঘটনাতে যে বললাম মানে বধুর আড়া, মানে ওই আড়ার মানে পাশের যে ঝাড়টা, ওই আমাদের আঞ্চলিক ভাষায় আমরা আড়া বলি আর কি। ওই পাশের ঝাড়টার মানে একটু মানে 10 থেকে 20 হাত দূরেই মানে আরেকটা ব্রিজ আছে। ওই ব্রিজটাতে আমরা সবাই বসে মানে ওই জায়গায় আড্ডা দিতেছিলাম সন্ধ্যা থেকে শুরু করে রাতের প্রায় মানে 10টা কি মানে 11টা পর্যন্ত। তো এমন পর্যায়ে মানে আমরা ছিলাম, মানে আমি ছিলাম, আমার এক চাচাতো ভাই ছিল, আমার এক ভাতিজা ছিল, মানে আবার সেভাবে আমরা 4-5 জন ছিলাম। 4-5 জন মিলে মানে একটা সময় আমার এক ভাতিজা বলে হঠাৎ করে যে চল আমরা ব্রিজের উপরে ঈদ মুবারক লিখি। ঈদ মুবারক লিখে নিচে মানে শালটা লিখে দেই, মানে তাহলে ভালো হবে। ঈদ মুবারক লিখে নিচে আমাদের নাম লিখে দিলাম সবার। তো মানে আমরা তখন বললাম যে তা আইডিয়া তো খারাপ না, কিন্তু এত রাতে তো রং কোথায় পাবো? তখন বলতেছে যে চল বাজারে যাই। মানে আমাদের থেকে বাজারটা আপনার 2 কি 1.5 কিলো এরকম দূর হবে। তো বললাম যে চল তাহলে যাই, আজকে রাতে তো আর ঘুম হবে না, চল ঘুরতে ঘুরতে যাই, বাজারে যাই রং কিনে নিয়ে আসি। তো যাই হোক 11টার দিকে আমরা তখন মানে ওই ব্রিজ থেকে মানে আমরা 5 জনই নামছি। নামার পরে আপনার ওই যে আড়াটার বললাম মানে আগের যে ঘটনাটা, যে আড়াটার ওই জায়গায় আপনার মানে ওই ছেলেটাকে মাথা ঘিরে রাখছিল, ওই জায়গাটাতেই মানে আসার সময় মানে 2 পাশে যেহেতু বাঁশের মানে লম্বা লম্বা অনেক বাঁশ, অনেক অন্ধকার, এমনি যোজনা রাত ছিল কিন্তু ওই জায়গাটাই অনেক অন্ধকার। আপনার এই অন্ধকারে আপনার হুট করে আমাদের কাছে মনে হচ্ছিল মানে ওই যখন ওই সেন্টারে যায় মাঝ বরাবর, তখন মনে হচ্ছিল মানে কয়েকটা বাঁশ মিলে মানে মানে মনে হচ্ছিল মানে বাইরে ভাঙতেছে এরকম লাগতেছিল। মানে মনে হচ্ছিল যে মানে 4-5টা বাঁশ মিলে একদম দুমড়ে মুচড়ে মানে ভেঙে ফেলতেছে এমন অবস্থা। তো এরকম আওয়াজ দেখে আমার ভাতিজা ছিল, ও মারছে দৌড়, মানে সামনের দিকে মারছে দৌড় দিয়ে, যাই হোক সামনে যায় পড়ে গেছে, ওনার হাত মানে হাঁটু টাটু ছিলে গেছিল হালকা পাতলা। যাই হোক তখন থেকে গেল গা। যাই হোক আমরা তারপরে ওখান থেকে বললাম তুই দৌড় দিছিস কেন, তুই ওখানে থাকতি। যাই হোক আমরা গেলাম, যাওয়ার পরে উলিয়া বাজারে গেলাম, যাওয়ার পরে ওখান থেকে রং টং কিনে সবাই মিলে আসলাম। আসার সময় মানে আমরা আমাদের সাথে মানে বাজারের সাথে দোকান একটা আমাদের এলাকার এক দোকানদার, উনি দোকান বন্ধ করে আমাদের সাথেই আসতেছিল। যাই হোক উনিও আসছে আমাদের লগে। আমরা বললাম এরকম এরকম, মানে ওর সাথে আসার সময় রাস্তায় গল্প করতেছিলাম। ও বলতেছিল যে এই জায়গা তো আজকে নতুন না, এটা তো অনেক আগের থেকেই খারাপ। তারপরে আমাদের মনে মানে আরো ভয়টা বেশি ঢুকে গেল। তারপরে আপনার যাই হোক ওই দিনকে রাত্রে আমরা নাম টাম ব্রিজে লেখার পর মানে সবাই
ঘুমানোর পরে ঈদের দিন সকালে উঠে আমরা ওই আড়ার ভিতরে যাই, মানে পাশের ঝাড়টার ওখানে যাই। যাওয়ার পরে দেখি আপনার কোনো বাঁশ বা মানে একটা কঞ্চিও কাটা নাই, মানে ওই ঝাড়ের ভিতরে। মানে পুরো ঝাড়টাই আমরা দিনের বেলা ঘুরে দেখি, একটা কঞ্চি, যে বাঁশের যে একটা চিকন কঞ্চি কাটবে, মানে এরকমও ছিল না। তাহলে মানে তখন আমরা বলতেছি তাহলে রাত্রে মানে এরকম মনে হলো যে 3-4টা বাঁশ একবারে ভাঙতেছে, তাহলে এটা কি ছিল? তারপর যাই হোক, তখন আমাদের বিশ্বাস হয় যে না, এটা মানে প্যারানরমাল কোনো কিছু ছিল, কিন্তু আমরা চোখে তখন কিছু দেখতে পারি নাই, শুধু আওয়াজ পাইছি। এই ঘটনাটা ছিল মানে এতটুকু পর্যন্তই। এবং এটাও হচ্ছে আপনার নিজের এরিয়ারই একটা ঘটনা। আমার ওই একই এরিয়ার এই ঘটনাটা। অলরাইট, তো আমরা আরো বেশ কিছু টেক্সট নিতে চাই, দেখা যাক কারা কারা রয়েছে আমাদের সাথে। যেমনটা আছে আমাদের সাথে এই মুহূর্তে লামিসা, এবং লামিসা যেটা বলছে যে আমার ভয় লাগে, বাট এই অনুষ্ঠানটা প্রায় দীর্ঘ 2 বছর যাবৎ শুনছি। থ্যাংক ইউ সো মাচ। উৎসব আছেন আমাদের সাথে, যেমনটা জ্যোতি জয়েন করেছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে নীলয়, তিনি শুনছেন এই মুহূর্তে ফরিদাবাদ থেকে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। যাত্রাবাড়ি থেকে আছেন আমাদের সাথে ইমন, সোহাগ আছে আমাদের সাথে, সোহাগ আলী, এবং তিনি শুনছেন এই মুহূর্তে পাইকপাড়া থেকে আমাদের সাথে, মিরপুর পাইকপাড়া থেকে আমাদের সাথে যুক্ত। থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভ আছেন আমাদের সাথে, তানজিনা আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আমাদের সাথে মাইসি থেকে তিনি শুনছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি চাইলে আমাদেরকে এখন দেখতে পাচ্ছেন, এবং যারা দেখছেন তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই, এখন আমরা কোন ঘটনাটা শুনবো? এটা ওই যে আমাকে যে কবিরাজ বললো যে মানে তোমার সাথে ছোটবেলায় কোনো কিছু ঘটছিল, মানে তার জন্য তোমার সামনে আসবে না, কখনো দেখা দিবে না। এটা কি আপনার সর্বশেষ ঘটনা? হ্যাঁ, এটা এখন যেটা বলবো এটা হচ্ছে আমার সর্বশেষ ঘটনা। এটা ঘটে আমার ছোটবেলায়, আপনার 2005 কি 4 সালের দিকে। তখন আমাদের এলাকায় তখন পর্যন্ত মানে বিদ্যুৎ যায় নাই, মানে বিদ্যুৎ ছিল না। এমনি মানে রাত্রেবেলা আপনার জ্যোৎস্নার আলো ছিল, মানে তীব্র গরমের দিন। মানে আমার অল্প অল্প মনে আছে, কারণ এটা তখন আমার বয়স হয়তো বা 8 কি 9 বছর হবে, মানে এতটুকু ছোট আমি। তখন মানে আমাদের উঠানে আপনার আমার আম্মা, আমার ভাবি, মানে আমার ভাই তখন নতুন বিবাহ করছে, মানে সবাই মিলে আমাদের উঠানে গল্প করতেছে। তো এমন পর্যায়ে আপনার আমার আম্মা বলে যে তুমি একটু ঘরে যাও, ঘরে যেয়ে বিছনটা নিয়ে আসো। তা আমি তখন মানে কথাটা শুনি না শুনে আমি আবার পোলাবানের সাথে ঝিনুক পোকা ধরতেছিলাম, মানে দৌড়াদৌড়ি করে ঝিনুক পোকা ধরতেছিলাম। মানে এখানে যাচ্ছিলাম, ওখানে যাচ্ছিলাম, 4-5 জন মিলে যাচ্ছিলাম। যাওয়ার পরে মানে একটা গলির ভিতরে, মানে আমাদের ওখানে তো আমাদের আঞ্চলিক ভাষায় বলে মানে দুতর, মানে 2 ঘরের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে, মানে টিনের ঘরের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে, ওটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুতর, মানে যাই হোক গলি। এই গলিতে আমাদের মানে আমি, আমার এক চাচাতো ভাই, আমরা 2 জন মিলে দেখি যে একটা মানে বড় ঝিনুক পোকা, মানে মনে হচ্ছে যে আলোটা মানে একটু বড়। তো আমিও দৌড় দিই, সেও দৌড় দেয়, এই চিপা জায়গাটাতে দৌড় দিয়ে আমরা ওই ঝিনুক পোকাটাকে ভেবে আমরা মানে হাত দিই। কিন্তু দেওয়ার পরে এটা আসলে ঝিনুক পোকা ছিল না, বা কি ছিল সেটাও জানি না, মানে ওই জিনিসটা গালায় যায়। মানে ঝিনুক পোকার পিছনে যে মানে ইটা থাকে, আপনার শরীরে লাগলেও কিন্তু তখন পর্যন্ত আপনার থাকে, মানে মনে হচ্ছে যে কিছু একটা আগুনই লেগে রয়েছে, কিন্তু আগুন না, সেটাতে মানে কোনো কিছু পড়ে না। তো ওরকমই মনে করেন আমার হাত মানে পুরাটাই আপনার ওই আগুনে মাখাই গেল, ওর পুরো শরীর মানে একই অবস্থা, মানে এই ঝিনুক পোকার আগুনে। যাই হোক, ওখান থেকে আসলাম, আসার পরে হাত ধুইলাম, ধোয়ার পরে আমার কইলে তো আমার আম্মু কাছে যখন আসছে, আম্মু বলতেছে যে তোরা না বললাম যে বিছনটা আনতে ঘরের থেকে, একটু বিছনটা নিয়ে আস না, গরম অনেক। তো যাই হোক, আমার ঘর ছিল, মানে আমাদের ঘর তখন সুনের ঘর ছিল, মানে এখানে মানে তখনও কিন্তু মানে বাংলাদেশে অভাব ছিল অনেক। সুনের ঘর ছিল, ঘরের উপরে একটা নারিকেলের গাছ। তো ওই জায়গাতে আমি যাওয়ার পরে আপনার আমাদের ঘরের চৌকাঠ, যেটা মানে দরজার সাথে একটা কাঠ লাগানো, ওটাকে আমরা বলি চৌকাঠ। ওই দরজার চৌকাঠের উপর মানে কে জানি একটা শুয়েছিল, যেহেতু নারিকেলের গাছের তলে আমাদের ঘরটা, আশেপাশে জ্যোৎস্না রাত হলো, ওই জায়গাটায় একটা ছায়া পড়ে, মানে অন্ধকার টাইপের আর কি, রাত্রের দিকে মানে 9টা 8টা 9টা এরকম টাইমে হবে। তো সেই জায়গায় মানে আমি
চৌকাটার উপরে বসে আছে, আমি ভাবছি যে হয়তো আমার ভাবি মানে বসে আছে দরজায়। যাই হোক, আমি বলে যাই যে ভাবি আপনি বাইরে সবাই গল্প করতেছে, আপনি এখানে বই আছেন কেন? তখন পর্যন্ত আমি তার মুখ বা কোনো কিছু দেখি নাই। যাই হোক, ওকে বলে আমি মশারির উপরে থেকে বিছনটা নিয়ে আমি যখন আসবো, আসার সময় বলতেছি মানে ধাক্কা দিয়ে বলতেছি কি আপনার যে কথা বলতেছে আপনার কথা শুনেন নাকি, বা আমার কথার জবাবও দিচ্ছেন না কেন? তো তখন আপনার মানে আমি যখন ওনার গায়ে হাত দিছি, মানে হাত দেওয়ার সময় মানে ও এমন ভাবে মানে লাফ দিয়ে মানে উঠে গেল, মানে শূন্যের উপরে প্রায়, মানে এরকম অবস্থায়। তো আমাকে বলতেছে যে তুই আমার গায়ে হাত দিলি কেন? এই কথা মানে আমি তো ভাবছি যে আমার ভাবি, কিন্তু ওটা আমার ভাবি ছিল না। মানে তার গায়ের লোমগুলো ছিল আপনার কালো, মানে ভেড়ার যেরকম লোম থাকে মানে তেমন লোম ছিল, কিন্তু কালো, মানে তীব্র কালো, আর চোখ থেকে মনে হচ্ছিল যে আগুন বেরোচ্ছিল, মানে এরকম অবস্থা একটা ছিল। তখন আপনার আমি এক দৌড়ে উঠানে আসি, উঠানে আসার পরে আমি ফিট খেয়ে মানে পড়ে যাই। তখন আর জ্ঞান ছিল না আমার। তখন আমার ভাই এনে যাই হোক কলের পারে আপনার মাথায় পানি টানি আর কি দেয়, দেওয়ার পরে মানে গ্রামের কিছু মানে কুসংস্কার বলে না যায় বলেন, এগুলো মানে যেগুলো প্রথা ছিল সেগুলো পালন করে। মানে আমার মাথার উপরে চালন দিয়ে, তারপরে শিল পাটার যে ইটা আছে ওইটা দিয়ে পানি দিয়ে তারপর যাই হোক গোসল করাই দেয় আল্লাহর মতে, তারপরে আর কোনো প্রবলেম হয় নাই। ওকে, এবং এটাই আপনার আজকের দিনের সর্বশেষ ঘটনা ছিল। জি জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, খুব ভালো থাকবেন এবং অনেক দূর থেকে এসেছেন, আপনার জন্য অনেক দোয়া, আমাদের জন্য খুব দোয়া রাখবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা রাসেল ভাইকে বিদায় দিব, বাট তার আগে যেটা বলছি চলছে কিন্তু ফুড স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আর নেক্সট এপিসোডে আসার জন্য কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনে যে ভালো করে কই কিছুটা হরর, ভাই আজকে বিরতিগুলো শুনুন, বিরতিগুলো শোনার পর কিছু কথা বলে বিদায় নিব। কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারটি অদৃশ্য বস্তু যখন একসাথে মিলে যায় এবং এইগুলো যখন একসাথে শোনা যায়, তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 10:40 পর্যন্ত উইথ SM ওয়াফি অ্যান্ড MM তালহা, অনলি অন ইম্পেরর ওয়াফি। তো গাইস, আজকে আমরা যে কথাগুলো বলে বিদায় নিতাম তা হলো অন্ধকার হচ্ছে একটি শো, কিন্তু এখানে আমরা অনেক বাংলাদেশ বাস্তবতা কিছু উদাহরণ দিয়ে এই শোটি তৈরি করি। তো আপনারা অনেকেই এই শোটি শুনতে চান না আমি ছোট বলে। আচ্ছা, ছোট বলে কি আমি কি সত্য কথা বলতে পারি না? আমার কি কোনো শখ আল্লাহ বলতে কিছু নাই? তো আমি আজকে আপনাদেরকে এই জন্য কী বলবো, আর থাক যাই হোক। তো আজকে আমরা কিছু কথা বলে বিদায় নিচ্ছি। অন্ধকার হলো অনেক মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো নিয়ে তৈরিকৃত। আমাদের কপিরাইট স্ট্রাইকের সম্ভাবনা থাকলেও আমরা জাগো FM থেকে নিয়ে থাকি তাদের বুট স্টুডিও। তো আপনারা তো জানেনই যে বুট স্টুডিওতে একদম সরাসরি অনেকজন মানুষ এসে তাদের 3 বা এর অধিক ঘটনাগুলো বলে যায়, কিন্তু আমরা তা প্রচার করেছি কারণ সবার কাছে রেডিও থাকে না, থাকলেও এটা ভালো মনে হয় না, যেটা শোনা যায় না। তো যে কথাগুলো বলে বিদায় নিতে চাচ্ছিলাম আজকে, যে অন্ধকার কোনো শো না, এটা একটা বাস্তবতার উদাহরণ। তো আমি শুধু একেই শো মানে রেকর্ড করি না, আমার সাথে তালহা ভাই পুরো ভিডিওটা সাউন্ড মেনটেনেন্সে ছিল। তো তার সাউন্ড মেনটেনেন্সের কাজ এখন আমি নিচ্ছি এবং তার ভয়েসগুলো শুনে আজকের জন্য বিদায় নিচ্ছি। তো গাইস, আজকে আমাদের মানে অনেক ব্যস্ততা ছিল, তাই থার্ড সেগমেন্টটি আর চালাতে পারলাম না গাইস। আজ বেশি একটি বড় করতে পারলাম না ভিডিওটা, দেখতেই পাচ্ছেন কত ব্যস্ততা আশেপাশে, হয়তো অনেক নয়েজ শুনেছেন। আমরা ভিডিও শুরুর আগে কিন্তু অনেকবার ভিডিও রেকর্ড করেছি, কিন্তু আশেপাশের নয়েজের জন্য ভিডিওগুলো মানে ফাইলগুলো নষ্ট করতে বাধ্য হয়েছি। তো আজকে আর বেশি কিছু বলতেছি না, আমার আর কিছু বলার নেই, অনেক ঘুম পাচ্ছে, কারণ শো করতে করতে দর্শকদের জন্য কিছু বললে। অনেক রাত হয়ে গেছে। আপনারা ইদানিং মানে কখনো সমর্থন করছেন, আবার কখনো করছেন না। কোনোটায় ভিউজ হলে 51, আবার কোনোটায় হলে 3।
তো এই সমস্যায় আছি আমরা, এবং দেখছেন এখনও অনেক নয়েজ হচ্ছে, অনেক ডাকাডাকি হচ্ছে। আজকের দিনটা আসলে অন্ধকারের জন্য কোনোভাবেই পারফেক্ট ছিল না। তো আজকে আমরা বিদায় নিচ্ছি সেই এপিসোড 8 থেকে। এপিসোড 8 না ভাই? হ্যাঁ, এপিসোড 8। তো আজকের জন্য আমার বিদায় নিচ্ছি আমি এবং শান্ত ভাই। চলুন সালাম দিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ওয়াফি বলছিলাম, ইম্পেরর ওয়াফি থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ শরীফ বলছিলাম। জি, আপনি কি জীবনে খুব বোর ফিল করছেন? হ্যাঁ ভাই, আপনি কিভাবে জানলেন? ওয়াফি তো ভাই সবই জানে। কি বলছেন, সবই জানেন? আচ্ছা, আপনি কি ফান কিংবা কোনো আড্ডা সম্পর্কিত কিছু চান? ভাই, আমি যে এটাই চাচ্ছিলাম, আপনি কীভাবে আমার বোনের কথা জেনে যাচ্ছেন? ভাই, আমি না জানলে জানবে কে? আমি ওয়াফি, আমার সাথে রয়েছে তালহা। আমরা দুইজন মিলে আপনাদেরকে দিব মজা। কি ভাই, সত্যি বলছেন? ওয়াফি কখনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে ভাই, তা আপনি আমাকে এটার একটা সমাধান দেন। সমাধান দেওয়ার জন্যই তো আমি চলে এসেছি। আপনি আপনার মোবাইলের ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে লিখুন ইম্পেরিয়র ওয়াফি। ফেসবুকেও ইম্পেরিয়র ওয়াফি, ইউটিউবেও ইম্পেরিয়র ওয়াফি। ভাই, এটা আমি লেখলে সমাধান পাবো? সমাধান মানে লাইফ গ্যারান্টির সমাধান পাবেন। এখনই দেখুন। আর আপনারা কি করছেন? আপনারাও দেখুন ইম্পেরিয়র ওয়াফি, যদি লাইফে চান ভালো কিছু। অনেকটা ভৌতিক নিয়ে, অনেকটা কাল্পনিক নিয়ে, অনেকটা গেমিং নিয়ে সকল প্রকার ভিডিও এখানে আপলোড করা হয়। এখনই চলে আসুন ইম্পেরিয়র ওয়াফিতে, আড্ডাতে সারা